ট্রাম্প আমরা যাকে আসলে বললি এক কথায় যে তাকে কোনোভাবে বিশ্বাস করার কোনো সুযোগ নেই এবং তিনি তার নানা পদক্ষেপের মাধ্যমে এই কথাটি যেন একেবারে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এই ইরানের সাথে আমরা সমঝোতা চুক্তি, যুদ্ধবিরতির চুক্তি যেটাই যেভাবে বলি না কেন আমরা দেখলাম ৭ দিনের জন্য সেটি তারা সই করলেনও এবং এরপর ২-১ দিন আমরা দেখলাম পুরো বিশ্বে মোটামুটি যুদ্ধ কিছুটা হলেও স্থিমিত ছিল। সমঝোতা চুক্তি হয়েছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি সমঝোতা। প্রথম কয়েকদিন একটু আমরা দেখেছি যে সবাই এই বিরতি মেনে নিয়েছিল, কিন্তু তারপরেও আবার হামলা শুরু হয়েছে। আমরা দেখছি যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে পাল্টাপাল্টি যে হামলা, তার ফলে সামনের দিনগুলোতে আবারও এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় কিনা সেটি একটা প্রশ্ন সামনে আসে। আমাদের সাথে যুক্ত হয়েছেন এই বিষয়ে আলোচনা করবার জন্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, নিরাপত্তা বিশ্লেষক। অনেক ধন্যবাদ জনাব কামরুজ্জামান, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। ট্রাম্প আমরা যাকে আসলে বললি এক কথায় যে তাকে কোনোভাবে বিশ্বাস করার কোনো সুযোগ নেই এবং তিনি তার নানা পদক্ষেপের মাধ্যমে এই কথাটি যেন একেবারে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এই ইরানের সাথে আমরা সমঝোতা চুক্তি, যুদ্ধবিরতির চুক্তি যেটাই যেভাবে বলি না কেন আমরা দেখলাম ৭ দিনের জন্য সেটি তারা সই করলেনও এবং এরপর ২-১ দিন আমরা দেখলাম পুরো বিশ্বে মোটামুটি যুদ্ধ কিছুটা হলেও স্থিমিত ছিল। কিন্তু এখন আবার মধ্যপ্রাচ্য এবং একই সাথে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সেই আবার হামলা শুরু হলো। আপনার দৃষ্টিতে আবারও কি আমরা সেই যুদ্ধের পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম? আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে আমি বলতে চাই, আসলে যুদ্ধ পরিস্থিতিতেই আমরা আছি। মাঝখানে যে সমঝোতা স্মারক বা চুক্তি হয়েছে, সমঝোতা স্মারক ইংরেজিতে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, আর যেটা আপনার সুইজারল্যান্ডে ওরা চুক্তি আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইরান, যেটার মধ্যে পাকিস্তান আপনার মধ্যস্থতা করেছে। তো আসলে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সম্বন্ধে বলতে গেলে আন্ডারস্ট্যান্ডিং, রাইট আন্ডারস্ট্যান্ডিং অনেক সীমিত, বাট মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নট আন্ডারস্ট্যান্ডিং পৃথিবীতে আনলিমিটেড। এবং যুদ্ধের সময় বলা হয় যে দেয়ার ইজ নাথিং কল আনফেয়ার ইন ওয়ার, পলিটিক্স অ্যান্ড লাভ। তো যুদ্ধে আসলে কোনো কিছুই অনৈতিক নয়। চুক্তি করেছে, চুক্তি ভঙ্গ করে আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইরানের উপর আবার আক্রমণ চালিয়েছে, ইরান পাল্টা জবাব দিয়েছে। বাট একই সময়ে আমরা দেখলাম যে ইরানের প্রক্সি হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলের সাথে যে ফিজিক্যাল যুদ্ধ করছিল, সাউথ লেবাননে ইসরায়েলের আর্মি ঢুকে লেবাননে ফিজিক্যাল আক্রমণ, ওরা কিন্তু আবার একটা চুক্তি স্বাক্ষর করে ওরা যুদ্ধবিরতি করেছে। তো আসলে এই যুদ্ধের পিছনে সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো, এটা হলো ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আসলে এই যুদ্ধ। এই আপনার ইসরায়েল পারমাণবিক সক্ষমতা যখন নেয়, তখন মার্কিন প্রেসিডেন্ট এফ কেনেডি এবং তার ভাই রবার্ট কেনেডি কিন্তু মৃত্যুবরণ করেছিল। তো এখন আপনার ইরানের এই যে পারমাণবিক সক্ষমতা, এটাই হলো আসল। তো এটাকে ইয়েতে মেইন এইম রেখে মাঝে মাঝেই এরা বিরতি করে, মাঝে মাঝেই আবার আক্রমণ করে। এদের উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক সক্ষমতাতে যেন পৌঁছতে না পারে, কোনো না কোনো অজুহাতে আপনার আক্রমণ চালাবে। যুদ্ধ পরিস্থিতি এভাবেই চলবে। কিন্তু সামনের দিনগুলোতে আপনার কাছে কি মনে হয় যদি এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়? আপনিও বলছিলেন আমরা আসলে যুদ্ধের মধ্যেই আছি, কিন্তু এটি যদি আবারও সেই ধ্বংসাত্মক অবস্থায় যায়, কারণ যুদ্ধবিরতি চুক্তির আগে অথবা সমঝোতা চুক্তির আগে যেটি যখন আলোচনার সময়টা ছিল তখন কিন্তু বলা হচ্ছিল, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছিল যে দুপক্ষই অর্থাৎ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা দুজনেই নিজেদেরকে আরও শক্তিশালী করে সামনের দিনগুলোতে আগাবে। সেটি যদি হয় তাহলে আমরা মধ্যপ্রাচ্যের ভূমিকা তো বরাবরই দেখেছি যে একেবারে হচ্ছে নীরব। সেখানেও কোনো ধরনের এই যুদ্ধটির প্রভাব আরও কতটা বিস্তৃত হবে এবং পাশাপাশি চীন এবং রাশিয়া যারা হচ্ছে
আমরা দেখেছি যে ইরানের সাথে যাদের ভালো সম্পর্ক, তারাও কি তখন এই যুদ্ধের বিষয়ে কি জড়িয়ে যাবে পুরোপুরি? কারণ আমরা তো দেখেছি তারা হচ্ছে অস্ত্র দিয়ে হোক বা প্রযুক্তি দিয়ে হোক ইরানকে সহযোগিতা করেছে। কিন্তু এবার যদি এই যুদ্ধটি দীর্ঘায়িত হয় এই চুক্তি ভঙ্গের পর, তখন কি তাদেরকেও আমরা দেখব যে একসাথে তারা হচ্ছে ইরানের পক্ষে লড়ছে? আসলে এই চুক্তিটা হয়েছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, কিন্তু এটার যে মেইন প্লেয়ার ইসরায়েল, ও কিন্তু আপনার বারবার বলছিল যে তার সাথে কনসাল্ট না করেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই চুক্তিটা করেছে। তো আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে শুনলাম যে তিনি পার্সোনালি রাশিয়া এবং চায়না এবং টার্কি, তাদেরকে তিনি পার্সোনালি রিকোয়েস্ট করেছেন এই যুদ্ধে যেন তারা সামিল না হয় ফিজিক্যালি। কিন্তু আপনাকে বা আমাদের সকলকে বুঝতে হবে, এই ধরনের বিশ্ব রাজনীতিতে কেউ আসলে চুপচাপ বসে থাকে না, চুপচাপ একটা মানে অভিনয় করে যে আমরা আসলে কিছুই করছি না। কিন্তু আপনার যেটাকে আমরা বলি আন্ডারহ্যান্ড, কিন্তু আপনার অনেক কিছু ডিলিংস এবং অনেক সাহায্য সহযোগিতা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি চলতে থাকে। তো আমাদের অবশ্যই ভবিষ্যতে শঙ্কার কারণ আছে, কারণ এখন পর্যন্ত আমরা দেখেছি চীন এবং রাশিয়া ওরা কিন্তু সরাসরি আপনার ইরানের পক্ষ নেয়নি, কিন্তু বিভিন্ন ইঙ্গিতে বিভিন্নভাবে ওরা বুঝিয়ে দিয়েছে যখন প্রয়োজন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে রাশিয়া এবং চায়না ইরানের সরাসরি সহায়তায় নামতে পারে। জি, এটা ভবিষ্যতের জন্য জি, অবশ্যই বিপজ্জনক। জি। আমরা জি মোস্তফা আকমল, সেটি হচ্ছে যদি এরকম ঘটনা সামনের দিনে আমরা দেখি যে আবারও এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, চীন রাশিয়ার কথা আমরা বাদই দিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেই, না, যার ফলে যেই সমস্যাটি আসলে আমাদের মতো দেশে পড়েছে সেটা হচ্ছে জ্বালানির এক ধরনের সংকটের মধ্যে আমাদের পড়তে হয়েছে। দেখুন এই এই যুদ্ধের আসলে একটা সবচেয়ে বড় আতঙ্কের বিষয় যেটা সেটা হচ্ছে যে আবার যদি নতুন ফেজে আবার যুদ্ধ শুরু হয়, সেখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সেখানে কিন্তু সবশেষ পরমাণু অস্ত্রের ব্যবহার ঝুঁকি কিন্তু আছে। আমি একটু কামরুজ্জামান আপনার কাছে জানতে চাই যে সেটা হচ্ছে এটা কিন্তু সবারই উদ্বেগের বিষয় যে শেষ পর্যন্ত কি এই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার হতে পারে। এটা কিন্তু একটা কঠিন উদ্বেগের বিষয়। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে যেটা শঙ্কা, এটা হলো পারমাণবিক অস্ত্রের ব্যবহার। তো এই মধ্যপ্রাচ্যে আমরা দেখলাম যে ইসরায়েল যখন পারমাণবিক সক্ষমতা নিচ্ছিল, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি তিনি মৃত্যুবরণ করেন আততায়ীর হাতে। যদিও এটা আপনার অনেকেই মনে করেন যে এর পিছনে ইসরায়েলের কোনো হাত ছিল। পরবর্তীতে জন এফ কেনেডির ভাই রবার্ট কেনেডি তার বড় ভাইয়ের এই মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে উনিও কিন্তু পরবর্তীতে নিহত হন। তো আসলে আমি যেটা প্রথমেই বলেছি, ইরান আপনার পারমাণবিক অস্ত্রের সক্ষমতার প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছে, যেই কারণে আমরা দেখলাম যে ইসরায়েলের সহায়তার নামে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে আক্রমণ চালালো, এবং এমন আক্রমণ যে তাদের এই সমস্ত যে পরমাণু নিয়ে যেখানে ওদের গবেষণা কেন্দ্রগুলো ছিল, এগুলোকে ওরা আপনার ব্লাস্টার বম দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু ইরান জানতো যে এই ধরনের আক্রমণ তাদের উপরে হবে, সুতরাং তারা সেরকম প্রিকশন নিয়ে তারা এগিয়েছে। তো যদি আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ, যেই পারমাণবিক বোমা আমরা নাগাসাকিতে দেখেছিলাম, এর কয়েক হাজার গুণ পারমাণবিক সক্ষমতা নিয়ে পৃথিবীর অনেকগুলো দেশ কিন্তু প্রস্তুত। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধে যদি পরমাণু অস্ত্রের, যদিও বলা হয় সীমিত ব্যবহার, বাট এই অস্ত্র একবার ব্যবহার শুরু হলে আমার তো মনে হয় যে পুরো বিশ্বই বিশ্ব ধ্বংসের দিকে এগোবে। এগোবে এটা আসলে এক অত্যন্ত ধরনের বিপজ্জনক।
সামনের দিনগুলো আসলে পুরো বিশ্বের জন্য খুব একটা ভালো কোনো খবর নেই। আলোচনা আসলে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে, এবং একই সাথে মোস্তফা আকমল আপনাকেও ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে। দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আবার।